রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পের পঞ্চম পর্ব। সাদা শাড়ি পরে মাথায় কাঁচা পাকা চুলে পাউডার মেখে সোহিনী মুখের ওপর একটা সূচি সাত্ত্বিক আভা মেঝে তুললে মেয়েকে নিয়ে মোটর লঞ্চে করে উপস্থিত হলো বোটানিকালে। তাকে পরিয়েছে নীলচে সবুজ বেনারসি শাড়ি। ভিতর থেকে দেখা যায় বাসন্তী রঙের কাঁচুলি, কপালে তার কুমকুমের ফোঁটা, সূক্ষ্ম একটু কাজলের রেখা চোখে, কাঁধের কাছে ঝুলে পড়া গুচ্ছ করা খোপা, পায়ে কালো চামড়ার পরে লাল মখমলের কাজ করা স্যান্ডেল। যে আকাশ নীল বেতিকার তলায় রেবতী রবিবার কাটায়, আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে একেবারে তার পায়ে মাথা রেখে। বিষম ব্যস্ত হয়ে উঠল রেবতী। সোহিনী বললে, কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে। চৌধুরী মশাইয়ের কাছে আমার কথা শুনে থাকবে। শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? এই যে রয়েছে সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাওয়া যায়? ভাবছ বোধ হয় এখানে আমি কি করতে এসেছি? এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে বললে, আমার মতো ব্রাহ্মণ? তা না তো কি! আমার গুরু বলেছেন এখনকার কালে সব সেরা যে বিদ্যা, তাকেই যার দখল তিনি সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বললে, আমার বাবা করতেন যজন যাজন, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে। বলো কি, তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রে সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছ মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতো পুরুষের মুখ থেকে। তিনি আমার স্বামী। যেখানে তার সাধনার পীঠস্থান ছিল, কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাব। তোমার দেখছি গাছপালার শখ, বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়, আমি তার সঙ্গ ছাড়িনি। সঙ্গ ছাড়েনি, কিন্তু সায়েন্সের চর্চায় নয়। নিজের ভিতর থেকে যে গাঁদ উঠত ফুটে, স্বামীর চরিত্রের মধ্যেও সেটা অনুমান না করে থাকতে পারত না। সন্দেহের সংস্কার ছিল ওর হাতে হাতে। এক সময় নন্দকিশোরের যখন গুরুতর পীড়া হয়েছিল, তিনি স্ত্রীকে বলেছিলেন, মরবার একমাত্র আরাম এই যে সেখান থেকে তুমি আমাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে পারবে না। সোহিনী বললে, সঙ্গে যেতে পারি তো? নন্দকিশোর হেসে বললেন, সর্বনাশ! সোহিনী রেবতীকে বললে, বর্মা থেকে আসবার সময় এনেছিলুম এক গাছের চারা। বর্মিজরা তাকে বলে কোজাই টানিয়েঙ্গেল, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। আজই সকালে স্বামী লাইব্রেরি ঘেটে এনাম সোহিনী প্রথমবার করেছে। গাছটা চোখেও দেখেনি। বিদ্যার জাল ফেলে বিদ্বানকে টানতে চায়। অবাক হলো রেবতী। জিজ্ঞেস করলে, এর ল্যাটিন নামটা কি জানেন? সোহিনী অনায়াসে বলে দিল, তাকে বলে মিলেটিয়া। বললে, আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তার একটা অন্ধবিশ্বাস ছিল, ফুলে ফলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে, তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবেই। এ কথা তুমি বিশ্বাস করো কি? বলা বাহুল্য, এটা নন্দকিশোরের মত নয়। রেবতী মাথা চুলকিয়ে বললে, যথোচিত প্রমাণ তো এখনো খোঁজা হয়নি। সোহিনী বললে, অন্তত একটা প্রমাণ পেয়েছি, আমার আপন ঘরেই।
আমার মেয়ে অমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে? বসন্তে নানা ফুলের যেন থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। দেখবার জন্য উৎসুক হয়ে উঠল রেবতী। নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না। সোহিনী তার রাঁধুনি বামুনকে সাজিয়ে এনেছে পূজারী বামুনের বেশে। পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পৈতে গলায়। তাকে ডেকে বললে, ঠাকুর, সময় তো হলো, নীলুকে এবার ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসে রেখেছিল স্টিম লঞ্চে। ঠিক ছিল ডালি হাতে সে উঠে আসবে। বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকালবেলার ছায়ার আলোয়। ইতিমধ্যে রেবতীকে সোহিনী তন্ন তন্ন করে দেখে নিতে লাগলো। রং মসৃণ শ্যামবর্ণ, একটু হলুদের আভা আছে, কপাল চওড়া, চুলগুলো আঙুল বুলিয়ে বুলিয়ে উপরে তোলা, চোখ বড় নয়, কিন্তু তাতে দৃষ্টিশক্তির স্বচ্ছ আলো জ্বলজ্বল করছে। মুখের মধ্যে সেইটেই সকলের চেয়ে চোখে পড়ে। নিচে মুখের বেরটা মেয়েলি ধাঁচের মোলায়েম। রেবতীর সম্বন্ধেও যত খবর জোগাড় করেছে তার মধ্যেও বিশেষ লক্ষ্য করেছে একটা কথা। ছেলেবেলাকার বন্ধুদের ওর ওপরে ছিল কান্নাকাটি জড়ানো সেন্টিমেন্টাল ভালোবাসা। ওর মুখে যে একটা দুর্বল মাধুর্য ছিল, তাতে পুরুষ বালকদের মনে মোহ আনতে পারত। সোহিনীর মনে খটকা লাগলো। ওর বিশ্বাস, মেয়েদের মনকে নোঙরের মতো শক্ত করে আঁকড়ে ধরার জন্যে পুরুষের ভালো দেখতে হওয়ার দরকারই করে না। বুদ্ধিবিদ্যাটাও গৌণ। আসল দরকার পুরুষের ম্যাগনেটিজম। সেটা তার স্নায়ুর পেশির ভিতরকার বেতার বার্তার মতো, প্রকাশ পেতে থাকি কামনার অকথিত স্পর্ধা রূপে। মনে পড়ল নিজের প্রথম বয়সে রসোন্মত্ততার ইতিহাস। ও যাকে টেনেছিল, কিংবা যে টেনেছিল ওকে, তার না ছিল রূপ, না ছিল বিদ্যা, না ছিল বংশ গৌরব, কিন্তু কি একটা অদৃশ্য তাপের বিকিরণ ছিল, যার অলক্ষ্য সংস্পর্শে সমস্ত দেহ মন দিয়ে ও তাকে অত্যন্ত করে অনুভব করেছিল পুরুষ মানুষ বলে। নীলার জীবনে কখন এক সময় সেই অনিবার্য আলোড়নের আরম্ভ হবে, এই ভাবনা তাকে স্থির থাকতে দিত না। যৌবনের শেষ দশায় সকলের চেয়ে বিপদের দশা। সেই সময়টাতে সোহিনীকে অনেকখানি ভুলিয়ে রেখেছিল নিরাবকাশ জ্ঞানের চর্চায়, কিন্তু দৈবাৎ সোহিনীর মনের জমি ছিল স্বভাবত উর্বরা। কিন্তু যে জ্ঞান নৈবেক্তিক, সব মেয়ের তার প্রতি টান থাকে না। নীলার মনে আলো পৌঁছয় না। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়েছে তার কপালে, তার চুলে। বেনারসি শাড়ির উপরে জরির রশ্মি ঝলমল করে উঠছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের মধ্যে ওকে ব্যপ্ত করে দেখে নিলে। চোখ নামিয়ে নিল পরক্ষণে। ছেলেবেলা থেকে তার এই শিক্ষা, যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোমোহিনী লীলা, তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী। তাই যখন সুযোগ ঘটে, তখন দৃষ্টির অমৃত ওকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। মনে মনে রেবতীকে ধিক্কার দিয়ে সোহিনী বললে, দেখো দেখো, একবার চেয়ে দেখো। রেবতী চমকে উঠে চোখ তুলে চাইলে। সোহিনী বললে, দেখো তো ডক্টর অফ সায়েন্স, ওর শাড়ির রঙের সঙ্গে পাতার রঙের কি চমৎকার মিল হয়েছে। রেবতী সসংকোচে বললে, চমৎকার। সোহিনী মনে মনে বললে, না, আর পারা গেল না। আবার বললে, ভিতরে বসন্তী রং উঁকি মারছে, উপরে সবুজে নীল, কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি। উৎসাহ পেয়ে রেবতী ভালো করেই দেখলে। বললে, একটা ফুল মনে পড়ছে, কিন্তু উপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। কোন ফুল বলো তো? রেবতী বললে, মেলিনা। ও, বুঝেছি, তার 5টি পাপড়ি।
একটি উজ্জ্বল হলদে, বাকি চারটে শ্যামবর্ণ। রেবতী আশ্চর্য হয়ে গেল, বললে, এত করে ফুলের পরিচয় জানলেন কি করে? সোহিনী হেসে বললে, জানা উচিত হয়নি বাবা। পুজোর সাজির বাইরে ফুল আমাদের কাছে পরপুরুষ বললেই হয়। ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলি কেন? পা ছুঁয়ে প্রণাম কর। থাক থাক বলে রেবতী অস্থির হয়ে উঠল। রেবতী আসন করে বসেছিল, পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জুরি। রূপোর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, মালাইয়ের বরফি, চৌকো করে কাটা ভাপা দই। বললে, এ সমস্তই তৈরি নীলার নিজের হাতে। সম্পূর্ণ মিথ্যে কথা। এসব কাজে নীলার না ছিল হাত, না ছিল মন। সোহিনী বললে, একটু মুখে দিতে হয় বাবা। ঘরে তৈরি, তোমারই উদ্দেশ্যে। ফরমাসে তৈরি, বড় বাজারের এক চেনা দোকানি। রেবতী হাত জোর করে বললে, এ সময় খাওয়া আমার অভ্যেস নয়, বরং অনুমতি করেন যদি বাসায় নিয়ে যাই। সোহিনী বললে, সেই ভালো। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনি বারণ। তিনি বলতেন, মানুষ তো অজগরের জাত নয়। একটা বড় টিফিন কেরিয়ারে থাকে থাকে সোহিনী খাবার সাজিয়ে দিলে। নীলাকে বললে, দে তো মা, সাজিতে ফুলগুলো ভালো করে সাজিয়ে। এক জাতের সঙ্গে আর এক জাত মিশিয়ে দিসনি যেন। আর তোর খোপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস, ওটা পেতে দিস ফুলগুলির উপরে। বিজ্ঞানীর চোখে আটপিপাসু দৃষ্টি উঠল উৎসুক হয়ে। এ যে প্রাকৃত জগতের মাপ ওজনের বাইরেকার জিনিস। নানা রঙের ফুলগুলির মধ্যে নীলার সুঠাম আঙুল সাজাবার লয় রেখে নানা ভঙ্গিতে চলছিল। রেবতীর চোখ ফেরানো দায় হলো। মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সেই মুখের সীমানা দিয়েছে চুনি মুক্ত পান্নার মিশাল করা একহারা হাড় জড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বসন্তী রঙা কাঁচুলির উচ্চিত রাঙা পাটি। সৈনী মিষ্টান্ত সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন। সামনে যে একটা জাদু চলছিল, সে ওর লক্ষ্য এড়ায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সোহিনীর ধারণা ছিল, বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরুর চড়বার ক্ষেত নয়। আজ আভাস পেল বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়। এটা সেটা ভালো লাগলো না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।